আমার কথার জবাব না দিয়েই চলে যাচ্ছ? দাঁড়াও, আমাকে ইগনোর করার শাস্তি তোমাকে পেতেই হবে। এই বলে হাত যত উপরে উঠেছে তত উপরে উঠিয়ে থাপ্পড় মারি। হঠাৎ থাপ্পড় খেয়ে তিশা পড়ে যায়। আমি বললাম, আমি বলেছিলাম আমার পিছনে লাগতে এসো না, তাহলে কিন্তু ভালো হবে না। তিশা নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। আমি ওর সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তিশা ভাবছে আমার জানা সত্ত্বে আজ এমন কিছু করিনি যার জন্য মুরাদ রেগে যাবে। তাহলে কি আমাকে তাড়ানোর জন্য এমন করছে? যদি তাই হয়ে থাকে তাহলে আমি এত সহজে হার মানব না। তিশা উঠে দাঁড়ায়, ওড়না দিয়ে চোখের পানি মুছে বলে, তুমি দাঁড়িয়ে কেন? শান্ত হয়ে বসো। আমি বললাম, কি? আমি বসবো? কিন্তু কেন? দেখো আমি এখনও রেগে আছি। তিশা বলে, তার জন্যই বসতে বলেছি। হাদিসে আছে বসলে নাকি রাগ কমে। তুমি বসো প্লিজ। আমি বললাম, তাই বুঝি? ঠিক আছে, এই আমি বসলাম। কই আমার রাগ তো কমছে না, আরও বেশি বেড়ে যাচ্ছে। তিশা বলে, তাহলে অজু করে আসো। আমি বললাম, আজব তো, এই মেয়ে বলে কি অজু করতে? এই আমাকে কি পাগল মনে হয়? তিশা বলে, আমি অনুরোধ করে বলছি অজু করে আসো। প্লিজ প্লিজ, এই কথাটা রাখো প্লিজ। আমি বললাম, অজু করব কেন সেইটা বলো আগে। তিশা বলে, অজু করে আসো বলছি। আমি কোনো কথা না বলে অজু করে রুমে এসে বিছানায় বসলাম। আমি বললাম, দেখো আমার কিন্তু খুব রাগ হচ্ছে, এসবের কি মানে হয়? তিশা বলে, তোমার রাগ হচ্ছে বলে অজু করালাম, কারণ নবী করিম ইরশাদ করেছেন নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি, নিশ্চয়ই পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে। আর রাগ করো না প্লিজ। কোরআন ও হাদিসে রাগ দমনের একাধিক উপকারিতা আছে। রাগ দমনকারীর জন্য জান্নাতের ঘোষণা দিয়ে রাসূল বলেন, তুমি রাগ করবে না, তাহলে তোমার জন্য জান্নাত। আমি বললাম, এই তুমি চুপ করবে? তিশা বলে, জি অবশ্যই চুপ করব। চুপ না করলে আমাদের মাঝে অশান্তি সৃষ্টি হবে। আমি বললাম, তোমার জ্ঞানের ভাণ্ডার শেষ হয়েছে নাকি আরও আছে? তিশা বলে, আছে তো অনেক, কিন্তু এখন আর বলবো না, কারণ তোমার রাগ কমে গেছে। আমি পড়তে বসছি, প্রয়োজন হলে একটু ডেকে নিও। আমি বললাম, তোমাকে না চুপ করতে বললাম? তিশা বলে, জি। এই বলে রুম থেকে চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আর ভাবছি, এ কেমন মেয়ে রে বাবা! এক থাপ্পড়ে মাটিতে পড়ে গেছে, গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে, তারপরও কত সুন্দর স্বাভাবিকভাবে কথা বলে গেল। থাপ্পড় খেয়েও কোনো রিয়াকশান করলো না, উল্টো আমাকে হাদিস শুনিয়ে রাগ পানি করে দিয়ে গেল। আর পারছি না ভাবতে, তাই অফিসের কাজ করার জন্য ল্যাপটপ নিয়ে বসি। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। তিশা কখন এসে ঘুমিয়েছে বলতে পারি না। রাত 3টা বাজে, মোবাইলের অ্যালার্ম বেজে উঠল। তিশা উঠে পড়েছে। ভয় লাগছে আমাকে ডাকতে, কোনো কারণ ছাড়া রেগে গেলাম তাই। তবুও মনে সাহস নিয়ে আস্তে আস্তে ডাকলো, কিন্তু আমি উঠলাম না। তিশা মনে মনে বলে, লাট সাহেব যে কী ঘুম যায় বুঝি না, পুরো পৃথিবী উল্টে গেলেও বুঝতে পারবে না, এমনভাবে ঘুমায়। যাই হোক, অল্প পানি নিয়ে মুখে ছিটিয়ে দেখি কাজ হয় কি না। এই ভেবে পানি ছিটিয়ে দিল। পানির ছিটা পড়তেই আমি উঠে পড়ি, কিন্তু কিছুই বললাম না, উঠে অজু করতে চলে গেলাম। তিশা বলে, যাক আল্লাহ বাঁচালে, এখন আর রেগে নেই। তারপর দুজনে মিলে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে ঘুমিয়ে পড়ি। আজ তিশা কলেজে গেল না, আমার জন্য নাকি রান্না করবে, তাই মায়ের সাথে রান্না করতে গেল। যদিও রান্নার কাজে সাহায্য করার জন্য বুয়া আছে, আসলে আমি ওকে রান্না করতে বলেছি। আমি জানি তিশা রান্না করতে জানে না, তাই আমি ইচ্ছে করে রান্না করতে বলেছি। আমার প্রিয় খাবার বিরিয়ানি রান্না করতে বলেছি। দুপুরের দিকে খেতে বসলাম সবাই। আমি বিরিয়ানি মুখে দিয়ে বললাম, এগুলো কি রান্না করেছো? তিশা বলে, কেন ভালো হয়নি বুঝি? আমি বললাম, না পারলে বলে দিতে, আমি পারি না। আমার মা বলে, প্রথম প্রথম এমন একটু হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি বললাম, তাহলে এখন আমি কি খাবো? আমার আব্বু বলে, আরও অন্য খাবার আছে তো, সেইগুলো খাও। আমি বললাম, কিছুই ভালো হয়নি, এসব মুখে দেয়া যায় না। আমার আব্বু বলে, হাদিসে আছে খাবার পছন্দ না হলেও মুখের উপরে বলতে নেই, যেমন হয়েছে তেমন খেয়ে উঠে যাওয়াই উত্তম। বাবার কথা শুনে আমি মুখ ভার করে খেয়ে উঠে চলে গেলাম রুমে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তিশা এসে সাহায্য করছে, আমি উল্টো বকা দিলাম। আমার কথায় খুব কষ্ট পেয়েছে, তাই চুপচাপ চলে গেল। আমি অফিসে চলে গেলাম। সন্ধ্যার দিকে বাসায় এসেও কিন্তু অভিমান করে রইলাম, একবারও কথা বললাম না।
চুপচাপ বসে ল্যাপটপে কাজ করছি। তিশা বুঝতে পারে আমি রেগে আছি। তারপরও রুমে এসে বলে, ব্যস্ত আছো? আমি বললাম না। তিশা বলে, কি রান্না করব? বিরিয়ানি আবার করি, এবার ভালো হবে ইনশাল্লাহ। আমি বললাম না। তখন দেখলাম অভিমান করে চুপ করে আছে। এখন আবার নিজেই কথা বলছো, বিষয় কি? তিশা বলে, যা ভাবলাম সেটা হলো না, তাই নিজেই কথা বলছি। আমি বললাম, কি ভাবলে? তিশা বলে, হাদিসে পড়েছিলাম হজরত আয়েশা অভিমান করে চুপ করে থাকতো, কোনো কথা বলতো না, আর রাসূলুল্লাহ এসে হজরত আয়েশার রাগ ভাঙাতো। তাই আমিও অভিমান করে হজরত আয়েশার মতো চুপ করেছিলাম। কিন্তু কেউ কি আছে যে আমার অভিমান ভাঙাবে? তাই নিজেই কথা বললাম। আমি বললাম, তুমি সব সময় এমন করে কথা বলো কেন? তিশা বলে, তুমি মাদ্রাসার মেয়ে বিয়ে করলে বুঝতে পারতে, সেও এভাবে বলতো। এই বলে গিয়ে বিরিয়ানি রান্না করলো। রান্না করে পড়তে বসে। মা বাবা সবাই খেয়ে নিয়েছে, শুধু আমি আর তিশা ছাড়া। তিশা পড়া শেষ করে আমাকে খেতে ডাকে। আমি বললাম, তুমি খেয়ে আসো, আমি খাবো না। তিশা বলে, খাবে না কেন? আমি বললাম, খেতে ইচ্ছে করছে না। তিশা বলে, অল্প হলেও খেতে হবে। আমি তোমার জন্য অনেক কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছি, আর তুমি খাবে না? না খেলে কষ্ট পাবো। আমি বললাম, সত্যি আমার খেতে ইচ্ছে করছে না। তিশা বলে, আমি কিছু মানব না। এই বলে হাত ধরে একটা টান দিল, কিন্তু বেসামাল হয়ে পড়ে যেতে লাগে। আমি পড়তে না দিয়ে ধরে ফেলি। এই প্রথম কোনো পুরুষের হাত ধরল তিশা, তাই খুব লজ্জা পেয়েছে। তিশা আমাকে ছেড়ে দিয়ে বলে, ইয়ে মানে তুমি আসো, আমার অনুরোধ তোমার কাছে। আমি আর না করলাম না। তারপর দুজন একসাথে খেতে বসলাম। তিশা বলে, আজ তোমাকে হাতে করে খেতে হবে না, আমি খাইয়ে দেই। আমি অবাক হয়ে বললাম, কি? তিশা বলে, জি, আজকে একটু হাতে করে খাইয়ে দেই, কেমন? তাহলে কিছু নেকি হবে আমাদের দুজনের। আমি বললাম, তাই নাকি? কিন্তু আমার কোনো ইচ্ছে নেই তোমার হাতে খাওয়ার। তাই বলে কি নিজের চরকায় তেল দাও? তিশা বলে, এমন করছো কেন? হাদিসে পড়েছি যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্বামীর ছগিরা গুনাহগুলো মাফ করে দেবে। এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্ত্রীর ছগিরা গুনাহগুলো মাফ করে দেবে এবং প্রতি লোকমার বিনিময়ে 1000 নেকি পাবে। মুসলিম শরীফ। আমি মুচকি হেসে বললাম, বাহ, তাহলে খাওয়িয়ে দাও। তিশা বলে, স্বামী স্ত্রীর মিলিত সব পদক্ষেপে নেকি পাবে। আমি বললাম, তোমার হাদিস শুনতে শুনতে রাত কভার হয়ে যাবে, তার চেয়ে বরং এবার খাইয়ে দাও। তিশা আমার কথা শুনে খুশি মনে আমাকে খাওয়াচ্ছে, আর মনে মনে ভাবছে, তোমার চলতি রাস্তায় চলে, তোমাকে কাবু করব। তুমি আমাকে চেনো না, তোমার থেকে এক কদম সব সময় এগিয়ে থাকবো। তবে তোমাকে খাওয়াতে বেশ ভালো লাগছে। তিশা এইসব মনে মনে ভাবছে। আমি বললাম, পানি দাও। তিশা আমাকে পানি দেয়। আমি আধা পানি খেয়ে গ্লাসটা রাখতেই তিশা আমার মুখ লাগানো স্থান থেকে পানি খেতে শুরু করে। আমি অবাক হয়ে বললাম, তোমার জন্য তো আলাদা গ্লাস রাখা আছে, ওইটা নিলেই পারো, আমার গ্লাসে মুখ লাগিয়ে খাচ্ছ কেন? তিশা বলে, স্বামী স্ত্রীর একই গ্লাস হবে, এটাই নিয়ম। আর তাছাড়া এটাতেও নেকি আছে। আমি বললাম, তুমি কি ভেবেছো আমি তোমার চালাকি ধরতে পারবো না? তুমি ভেবেছো হাদিস শুনিয়ে আমাকে তোমার করতে পারবে? তাহলে বলবো তোমার ধারণা ভুল। আমি সব জানি এবং বুঝি, তাই আমাকে পড়াতে এসো না। এই বলে রুমে চলে আসি। কিছুক্ষণ পর তিশা রুমে আসে, দেখে আমি বসে আছি। অমনি মাথায় দুষ্টু বুদ্ধি আসে ওর। সে বলে, বসেই তো আছো, চলো না ছাদে যাই। আমি রাগের সাথে বললাম, তোমার ইচ্ছে করছে তুমি যাও না, আমাকে কেন ডাকছো? আমি যাব না। আর এমনিতেও আগামী মাসে তোমার পরীক্ষা, তাই পড়তে যাও। তিশা মন খারাপ করে বলে, ঠিক আছে, পড়তে বসছি। এই বলে চলে গেল। আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। তিশা পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছিল। কখন ঘুমিয়েছে নিজেও জানি না। সকালে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তিশা হাতে হাতে আমাকে সাহায্য করছিল। আগে প্রথম প্রথম না করে দিতাম, কিন্তু মনে মনে ভাবলাম, যেচে যখন সাহায্য করতে চাইছে তাহলে থাক, করেই দিক। অফিসে যাওয়ার সময় তিশাকে টাকা দিয়ে বললাম, টাকাটা নাও। তিশা বলে, আমি তো গাড়িতে যাব, আবার গাড়িতেই ফিরে আসব, টাকা লাগবে না। আমি বললাম, না, তাও রেখে দাও, যদি কোনো কাজে লাগে। তিশা বলে, ঠিক আছে, সাবধানে যাও, আসসালামু আলাইকুম। আমি বললাম, সালাম দেওয়ার দরকার কি? তিশা বলে, দরকার আছে, হাদিসে পড়েছি বাইরে যাওয়ার সময় স্ত্রী তার স্বামীকে সালাম দেয়, তাহলে সে ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না এবং সব সময় রহমত ও বরকত নাজিল হতে থাকে, কখনো ঝগড়া বিবাদ হয় না। সে ঘরে আবু দাউদ, তিরমিজি। আমি মুচকি হেসে বললাম,
ও আচ্ছা, ওয়ালাইকুম সালাম এই বলে চলে গেলাম। তিশা আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তারপর তিশা কলেজে গিয়ে রাইসার সাথে কলেজের মাঠে বসে আছে। রাইসা বলে বসে, এবার বল কি এত ভাবিস? তিশা বলে, কি আর ভাববো? রাইসা বলে, মুরাদের কি খবর, ও কি মেনে নেবে? তিশা বলে, মনে হয় নিবে না। রাইসা বলে, ও কি এই বিষয়ে কিছু বলেছে তোকে? তিশা বলে, না কিছুই বলেনি, তবে ও আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না, আমার রান্না খেতে চায় না, তবে কাল জোর করে খাওয়াই দিয়েছি। রাইসা হেসে বলে, ভালো করেছিস, এভাবেই লেগে থাক, একদিন না একদিন মজনু লাইলির কথা বলবেই বলবে। এরপর আরও কিছুক্ষণ কথা বলে ক্লাস শেষ করে বাসায় চলে আসে। আমি অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে রাতের ডিনার শেষ করে ল্যাপটপ নিয়ে বসেছি। কিছুক্ষণ পর তিশা এসে আমার সামনে দাঁড়ায়। আমি বুঝতে পেরে বললাম, কিছু বলবে? তিশা বলে, বলছিলাম কি, আজ না খুব ছাদে যেতে ইচ্ছে করছে, আমার সাথে একটু ছাদে যাবে? প্লিজ না করো না, বেশি সময় নেব না। আমি চোখ তুলে তাকিয়ে দেখি ও হাত জোর করে দাঁড়িয়ে আছে। কি জানি মনে হতেই আর না করলাম না, ওকে নিয়ে ছাদে গেলাম। তারপর দূরত্ব রেখে রেলিংয়ের পাশে বসলাম। আকাশে পূর্ণিমার চাঁদ, হালকা হালকা বাতাস বইছে চারিপাশে। আশেপাশে গাছের আড়াল থেকে জোনাকির আলো দেখা যাচ্ছে মিটমিট করে। ভালোই পরিবেশ। এই পরিবেশে মনের মানুষকে পাশে নিয়ে বসে থাকার মজাই আলাদা। কিন্তু আমার ভাগ্যে তা হলো না। যাকে নিয়ে বসে আছি সে তো আর আমার মনের মানুষ না। এদিকে তিশা ভাবছে, জোর করে তো তোমাকে নিয়ে এলাম ছাদে, ভালোই লাগছে তোমার পাশে বসে আছি, কিন্তু অনেক দূরত্ব তোমার আমার মাঝে। ইচ্ছে করছে তোমার হাতে হাত রেখে, তোমার কাঁধে মাথা রেখে আকাশের তারাগুলো গুনি, কিন্তু তা করতে পারছি না, জানি না পারবো কি না। নীরবতা ভেঙে আমি বললাম, পরিবেশটা খুব সুন্দর তাই না? তিশা বলে, হ্যাঁ, বাড়িতে থাকতে আমি প্রায় ছাদে এসে বসে থাকতাম, এই রাতের পরিবেশটা আমার খুব ভালো লাগে। আমি বললাম, রাত তো অনেক হলো, চলো। আমার কথা শুনে তিশা আপসেট হয়ে যায়। মনে মনে বলে, সবেই তো এলাম, এখনই চলে যেতে চাচ্ছ? কিন্তু মুখ ফুটে বলতে পারছে না কিছুই, সে দাঁড়িয়েই আছে। আমি বললাম, কি হলো, কথা কানে যাচ্ছে না? নিচে চলো। খুব রাগের সাথেই বললাম। আসলে আমি চাচ্ছি না ওর সাথে সময় কাটাতে, তাই বাধ্য করছি চলে আসতে। তিশা আমার দিকে এক নজর তাকিয়ে মুখ কালো করে আগে আগে চলে গেল। আমি বেশ বুঝতে পারছি রেগে গেছে, তাতে আমার কি, আমিও চলে গেলাম নিজের রুমে। এভাবে বেশ কিছুদিন কাটতে লাগলো। তিশা অনেক কিছু করছে আমাকে নিজের করে পাওয়ার জন্য। জানি না কি তাল খিচুড়ি পাকাচ্ছে, তবে আগের মতো আমি আর খারাপ ব্যবহার করি না। কেন জানি না, একদিন বিকেলে আমি অফিসে, তিশা আনমনা হয়ে ছাদে গিয়ে বসে 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 আমার কথাই ভাবছে। হঠাৎ করে পুকুরের পাশের ফ্ল্যাটের ব্যালকনিতে নজর গেল। একটা যুবক আর একটা যুবতী, সম্ভবত ওরা স্বামী স্ত্রী, ব্যালকনিতে দুইজন বসে বসে গল্প করছে। মেয়েটার কোলে মাথা রেখে কিছু একটা বলছে ছেলেটা। মেয়েটা অনেক খুশি, দেখতে অনেক ভালো লাগছে। কিন্তু এসব দৃশ্য দেখে তিশার খুব খারাপ লাগছে। সে মনে মনে ভাবছে, আজকে আমার জীবনেও এমন দিন আসতে পারতো, কিন্তু আসেনি। চোখের কোণে না চাইতেও জল চলে আসে। আর দাঁড়িয়ে থাকতে পারছে না সে, তাই রুমে চলে আসলো, অজু করে নিল, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে বলে। নামাজ পড়ে উঠে পড়তে বসে, কিন্তু পড়ায় মনোযোগ দিতে পারছে না, কারণ মনটা খুব খারাপ। তাই নীল ডায়েরিতে কিছু লিখছিল। আমি এসেছি সেই কখন, কিন্তু একটি বারের জন্য তিশাকে দেখিনি। এমনিতেই আসা মাত্রই আগে পিছে ঘুরে আমার কি লাগবে না লাগবে সেটা দেখে, কিন্তু আজ কোথায় গেল, না একটু দেখি মেয়েটা কি করছে। এসব ভাবতে ভাবতে তিশার পড়ার রুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। চুপি চুপি দেখার চেষ্টা করলাম কি করছে। দেখি ডায়েরিতে কি লিখছে। তিশা হয়তো আমার উপস্থিতি বুঝতে পেরেছে। দ্রুত ডায়েরিটা বন্ধ করে পিছন ফিরে তাকিয়ে ভয় পেয়ে গেল। দেখে আমি দাঁড়িয়ে আছি। ডায়েরিটা লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। আমি ডায়েরিটা দেখে ফেলেছি। আমি রুমে প্রবেশ করতে করতে বললাম, এই তুমি ডায়েরি লেখো? তিশা বলে, জি লিখি। আমি বললাম, ডায়েরিটা দেখি কি কি লিখেছ। তিশা বলে, ডায়েরিটা একান্তই ব্যক্তিগত, তাই দেখা যাবে না। আমি বললাম, তাতে কি, একটু দেখি। এই বলে আমি ওর দিকে এগিয়ে যাই। তিশা ভয় পাচ্ছে। সে ভাবছে একবার যদি ডায়েরিটা ওর হাতে পড়ে তাহলে কি হবে ভাবতে পারছে না। কত কিছু লেখা আছে ডায়েরিতে ওকে নিয়ে। তিশা বলে, এভাবে এগিয়ে আসছো কেন? আমি বললাম, ডায়েরিটা পড়বো। তিশা মনে মনে বলে, না না, এই ডায়েরি ওর হাতে দেওয়া যাবে না। সে সুযোগ বুঝে দৌড় দিল। ছোটবেলা থেকে খুব ভালো দৌড়াতে পারে সে। আমি বুঝতে পারিনি সে এইভাবে দৌড়াবে। আমিও ছুট লাগালাম ওর পিছনে, কিন্তু কোনো লাভই হলো না। আমি ছুটে গিয়ে ওকে ধরার আগেই সে উধাও। এদিকে তিশা দৌড়ে অন্য একটা রুমে ডায়েরিটা লুকিয়ে রেখে আমার সামনে আসে। অবশেষে নিজের ইচ্ছায় ধরা দিল। আমি বললাম, বাবা এত জোরে দৌড়াতে পারো, আগে জানতাম না।
তিশা বলে, আমি ছোট থেকেই ভালো দৌড়াতে পারি, একবার স্কুলে দৌড়ানোর জন্য ফার্স্ট হয়েছিলাম। আমি বললাম, তাহলে আমাকে দেখে এভাবে পালালে কেন? তিশা বলে, এই রাগ করবে না প্লিজ। শোনো, রাসূলুল্লাহ ও হজরত আয়েশা মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতা করতেন, কিন্তু আমাকে বললে তো করবে না, তাই আমি একটু চালাকি করলাম। আমি রেগে বললাম, ও তাই নাকি? তিশা বলে, তুমি কথায় কথায় এত রাগ করো কেন? আমার কিন্তু একদম ভালো লাগে না। আমি বললাম, কথা না ঘুরিয়ে ডায়েরিটা দাও। তিশা বলে, তুমি দৌড়ে আমাকে ধরতে পারোনি, তাই তুমি হেরে গেছো। যেদিন জিতে যাবে সেই দিন দিব। আমি বললাম, ঠিক আছে, এই বলে রুমে চলে গেলাম। তিশা বুঝেছে আমি রাগ করেছি, তাই একটা দুষ্টু বুদ্ধি বের করে। তারপর পড়তে না বসে রুমে আসে। আমি বললাম, আর কিছুদিন পর এক্সাম, তুমি না পড়ে কি করছো এখানে? তিশা বলে, পড়াতে মন বসছে না, চলে একটু ছাদে যাই। আমি বললাম, আবার বায়না, প্রতিদিন রাতে ছাদে যাওয়া নিয়ে পাগলামো করো কিসের জন্য? কই, আমি তো একদিনও যাই না। তিশা বলে, না যে তুমি একটা সুন্নত কাজ করছো না। আমি বললাম, মানে? তিশা বলে, হাদিসে পড়েছি নবীজি সারাদিন ব্যস্ত থাকতেন, ফাঁকে ফাঁকে স্ত্রীদের সময় দিতেন, তবে রাতের বেলায় চারিদিক নীরব হয়ে এলে তিনি হজরত আয়েশার সাথে ঘুরতে বের হতেন, হাঁটতে হাঁটতে কথাবার্তা বলতেন। তাই আমিও একটু রাতে তোমার সাথে সময় কাটাতে চাই। আমি বললাম, আমার কোনো ইচ্ছা নেই ছাদে যাওয়ার, তোমার মন চাইলে তুমি একা যেতে পারো। তিশা বলে, শুধু আজকের জন্য, যদি ভালো না লাগে আর কোনো দিনও জোর করব না, প্লিজ। আমি বললাম, ঠিক আছে চলো। এর আগে ছাদে আর একদিন এসেছিলাম, কিন্তু কিছু সময় পরেই চলে গিয়েছি। চারিদিকে নীরব পরিবেশ, হালকা হালকা বাতাস হচ্ছে, চাঁদের আলোয় আশেপাশে সব কিছুই অনেক সুন্দর দেখা যাচ্ছে। আকাশটাও অনেক পরিষ্কার, মাঝে মাঝে কিছু মেঘ দেখা যায়। টবে অনেকগুলো ফুল গাছ লাগানো, এর আগে দেখিনি। তিশা, অনেক ফুল ফুটেছে, ভালোই লাগছে দেখতে। তিশা বলে, মা, এ পাশে তো অনেকগুলো ফুলের টব আছে। আমি বললাম, এই গাছগুলো অনেক দিন আগে লাগানো, বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তাই না? তিশা বলে, জি। তা তো ফুটবেই, দেখতে হবে না কার বর লাগিয়েছে? আমি বললাম, তুমি অনেক দুষ্টু। তিশা বলে, হ্যাঁ, তোমার জন্যই। আমি না শোনার ভান করে বললাম, ভাবছি আরও কিছু ফুল গাছ কিনে লাগাবো। তিশা বলে, অনেকগুলো গোলাপ লাগাও, আর যখন গোলাপ ফুল ফুটবে সেই ফুল দিয়ে আমাকে প্রপোজ করো। আমি বললাম, কত শখ দেখো, এত কষ্ট করে ফুল গাছ লাগাবো আমি, যত্ন নিব আমি, আর সেই ফুল দিয়ে তোমাকে প্রপোজ করব। কত শখ! এভাবে অনেক গল্প করলাম। এভাবে আরও কয়েক মাস কেটে গেল। আমি এখনও ওকে আপন করে নিতে পারিনি, এমনকি সেও আমার মনে জায়গা করে নিতে পারেনি। একদিন মুখের উপরে পানির ছেটা লাগলো। তাহাজ্জুদের সময় হয়ে গেছে মনে হয়। চোখ খুলে দেখি তিশা সবেমাত্র গোসল করে এসে চুল আঁচড়াচ্ছে। ভেজা ভেজা শরীর আর পানি পড়া চুল দেখে এক প্রকার ক্রাশ খেলাম। মেয়েদের নাকি ভেজা গায়ে অনেক সুন্দর লাগে, আজ তা নিজের চোখে দেখছি। সত্যি অসাধারণ লাগছে। ওর ঘন কালো লম্বা চুলে পানির ছেটায় আমার ঘুম ভেঙে গেছে। তিশা একটুও বুঝতে পারিনি কতক্ষণ সময় ধরে যে তিশার সুদীর্ঘ চুলের দিকে তাকিয়ে আছি নিজেও জানি না। হঠাৎ তিশা আমার দিকে তাকিয়েছে, একদম চোখে চোখ পড়লো। তিশা বলে, কি দেখছো এভাবে? আমি বললাম, কিছু না। তিশা বলে, আজ এত দ্রুত চলে এলে যে, শরীর খারাপ নাকি? আমি বললাম, না, তবে একটু মাথা ব্যথা করছে। তিশা এই কথা শুনে পাশে এসে বসে বলে, মাথা টিপে দেয়। আমি বললাম, দাও। তিশা বলে, আমার কোলে মাথা রাখো। আমি বললাম, কি? তোমার কোলে মাথা রাখবো কেন? তিশা বলে, রাখলে সমস্যা কোথায়? আমি বললাম, না, আমি বালিশেই মাথা রাখি আর তুমি টিপে দাও। তিশা বলে, তাহলে তুমি একটা সুন্নত মিস করবে। আমি বললাম, তাহলে মাথা রাখতেই হবে? তিশা বলে, জি, রাখতে হবে। এরপর আমি ভাগ্য ব্যয় না করে তিশার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। তিশা খুশি মনে মাথা টিপে দিচ্ছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। দিন দিন ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি। ওর চুলের মিষ্টি গন্ধ আমার নাকে এসে লাগছে, আমাকে আরও ব্যাকুল করে দিচ্ছে। ইচ্ছে করছে এখনই ওকে জড়িয়ে ধরে আদর করি। না, আমি তা করব না, রাতে তো মগ্নহীনভাবে ঘুমায়, তখন আদর করা যাবে। কিন্তু এটা কি ঠিক করছি? ওর অজান্তে ওকে আদর করেছি, যেটার জন্য ও ব্যাকুল হয়ে থাকে। কত অজুহাতে ও আমাকে কাছে টানে, আমি সব বুঝেও না বোঝার ভান করে থাকি। আচ্ছা, ও ডায়েরিতে কি লিখছিল? আমাকে নিয়ে লিখছিল নাকি? আমার আগেও কেউ ছিল ওর জীবনে? না, আমি এসব কি ভাবছি? কালো বলে যে মেয়েকে কেউ বিয়ে করে না, তার সাথে আবার কে প্রেম করবে? তাও ভাগ্যিস মা বাবার কারণে আমার মতো ছেলের বউ হয়েছে। আমি তিশার কোলে মাথা রেখে এসবই ভাবছি। হঠাৎ তিশা বলে, এখন কেমন লাগছে? আমি বললাম, এখন ঠিক আছে। এই বলে উঠতে যাব, তিশা আবার আমাকে ওর কোলে শুয়ে দেয়। আমি বললাম, কি করছো? মাথা ব্যথা কমে গেছে তো?
তিশা বলে আর একটু দেই, তাহলে একেবারে চলে যাবে। আমার সংকোচ হচ্ছিল, দেখে উঠে যাচ্ছিলাম, কিন্তু তিশার কথায় চুপ হয়ে শুয়ে রইলাম। আমার কাছেও যে ভালো লাগছে ওকে বুঝতে দেব না বলেই উঠে যাচ্ছিলাম। এভাবে আরও কিছুক্ষণ মাথা টিপে দিল, তারপর রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তিশা এসে বলে, তুমি কি ঘুমিয়ে গেছো? আমি বললাম না, কেন, কিছু বলবে? তিশা বলে, বাইরে কি সুন্দর চাঁদের আলো, ছাদে যাব, তুমিও চলো না আমার সাথে। আমি বললাম, আজ আমার ইচ্ছে করছে না, তাই বলছি ছাদে যাওয়ার প্রয়োজন নেই, শুয়ে পড়ো। অনিচ্ছা সত্ত্বেও তিশা শুয়ে পড়ে। আমি তো এটাই চেয়েছিলাম, ও যত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তত তাড়াতাড়ি আমি ওকে কাছে পাবো। সারাদিনের ক্লান্তির কারণে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল তিশা। কিছুক্ষণ পর শিওর হওয়ার জন্য ওর মুখের উপরে হাত নাড়িয়ে দেখলাম সত্যিই ঘুমিয়েছে কিনা। না, গভীর ঘুমে তলিয়ে গেছে। তারপরও আরও কিছুক্ষণ ওয়েট করলাম, কিন্তু আমার কাছে যেন অনেক সময় হয়ে গেছে। আমি ওয়েট করছি, আর পারছি না। ধীরে ধীরে এগিয়ে এসে ওকে বুকে টেনে নিলাম। গভীর নিঃশ্বাস টেনে চুলের ঘ্রাণ নিতে লাগলাম। ওর মাথায় চুমু খেলাম। ওর ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে তৃষ্ণা নিবারণ করতে লাগলাম। সারা শরীরে হাত বুলাতে থাকি। কত নরম ওর শরীর, না ছুলে বুঝতেই পারতাম না। এভাবে কতক্ষণ ধরে যে আদর করছি আমি নিজেও জানি না। কিন্তু আধা ভালোবাসায় ইতি টানতে হয়, পুরো ভালোবাসা আর হয়ে ওঠে না। তাই নিজেকে সরিয়ে নিয়ে এলাম। তারপর এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। আজও তিশা কিছুই টের পায়নি। সকালে ঘুম থেকে উঠে যখন মুচকি মুচকি হাসছি, তখন তিশা বলে, কি ব্যাপার, সকাল থেকে দেখছি তুমি মুচকি মুচকি হাসছো, কেন হাসছো জানতে পারি? আমি বললাম, কিছুই না, এই বলে অফিসে চলে গেলাম। আজও অফিস থেকে এসে তিশাকে দেখতে পেলাম না। মনে হয় পড়ার রুমে। আমি ধীরে ধীরে দরজার কাছে এসে দাঁড়াই। উঁকি মেরে দেখি ডায়েরি লিখছে। জানি না কি করে আমার উপস্থিতি টের পেয়ে যায়। এমনিতে অন্য কোনো সময় টের পায় না। তিশা যখন বুঝতে পারে দরজায় কেউ দাঁড়িয়ে আছে, তখন সে পিছনে ফিরতেই দেখে আমি দাঁড়িয়ে আছি, তিশার হাতে ডায়েরি। কিন্তু এবার দরজার মুখে দাঁড়িয়ে আছি আমি, পালানোর কোনো পথ নেই। আমি রুমে প্রবেশ করতেই তিশা দৌড় দিল, সাথে আমিও। এবার আমি ওর আগে গিয়ে দাঁড়াই। আমি বললাম, সোনামণি, এবার ডায়েরিটা দাও। তিশা বলে, যদি না দেই তবে? আমি হেসে বললাম, দৌড়ে প্রতিযোগিতায় আমি জিতেছি, তাই আমি ডায়েরিটা পাবো। তিশা কান্নার সুরে বলে, এভাবে জিতলে কেন? আমি বললাম, যাই হোক, এবার শোধ দিলাম। তিশা বলে, কিসের শোধ? আমি বললাম, তুমি ওই দিন যেই হাদিস বলেছিলে সেইটা আমি আজ পুরো করলাম। তিশা বলে, কোনটা? আমি বললাম, হজরত আয়েশা বলেছেন, একবার নবীজি আমাকে বললেন, চলো দৌড় প্রতিযোগিতা করি। আমি দৌড়ালাম, আমি জয়ী হলাম। কিছুদিন পর আবার প্রতিযোগিতা দিতে বললেন, এবারে তিনি জয়ী হলেন। মুচকি হেসে বললেন, এটা সেটারই বদলা, শোধবোধ। এখন বুঝেছ কিসের শোধ নিলাম? এবার লক্ষ্মী মেয়ের মতো ডায়েরিটা দাও। এই বলে আমি ওর দিকে এগিয়ে যাব। অমনি সে আবার দৌড় দেওয়ার ব্যর্থ চেষ্টা করলো। আমি ধরে ফেলি। হঠাৎ ধরে যা করলাম তা দেখে তিশা লজ্জায় মুখ লুকালো। সে ভাবতেও পারেনি এমন কিছু হবে। তার চেয়ে বেশি আমি অবাক হয়ে গেলাম এরপর যা হলো। আজকে